আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্ট ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা বেসিক কনসেপ্ট ক্লাস বলছি এই কারণে যে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি অধ্যায়ে আমরা আলাদা একটা সেগমেন্ট রেখেছি, যেটার নাম আমরা রেখেছি বেসিক কনসেপ্ট, এবং এই সেগমেন্টটাকে আমরা আবার বেশ কয়েকটা ভাগে বিভক্ত করে আমরা আমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিকগুলো আলোচনা করেছি। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে, সেই খতিয়ানের অধ্যায়ের বেসিক কনসেপ্টের মধ্যে আমরা ধারণাগত কিছু শব্দ নিয়ে আজকে আলোচনা করব। ধারণাগত শব্দগুলো নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটাই যে আমার আসলে প্রত্যেকটা অধ্যায়ের নিজস্ব কিছু ভাষা থাকে, প্রতিটা অধ্যায়ের নিজস্ব কিছু শব্দ থাকে, কিছু টার্ম থাকে, যেটার সাথে যদি আমরা পরিচিত না হতে পারি, নিজেদেরকে ইন্ট্রোডিউস না করতে পারি, তাহলে আসলে ওই অধ্যায়ের পড়াগুলো বোঝাটা আমার জন্য কিছুটা দুষ্কর হয়ে যায়, কিছুটা কঠিন কঠিন মনে হয়। তো কঠিন মনে হওয়ার কারণই এটা যে আমি আসলে ওই অধ্যায়ের শব্দগুলোর সাথে পরিচিত না। ওই অধ্যায়ের শব্দগুলোর সাথে পরিচিত না হওয়ার কারণে ওই অধ্যায়ের সাথে আমার একটা ভাষাগত দূরত্ব সৃষ্টি হয়, এবং যার সাথে আমার দূরত্ব তার সাথে তো আমার ভালোবাসা হয় না, যার সাথে আমার দূরত্ব তার সাথে তো আমার বন্ধুত্ব হয় না। এজন্য আমাদেরকে আগে কি করা দরকার? আমাদেরকে আগে ধারণাগত মূল শব্দগুলো জানা দরকার। ধারণাগত মূল শব্দগুলো যদি আমরা জানি, আমরা যদি পারি, তাহলে দেখা যাবে কি এই অধ্যায়ের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক গড়ে উঠবে, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা ধারণাগত মূল শব্দের মধ্যে সবার প্রথমে আমরা আসি খতিয়ান। লেজার কাকে বলে, তাই না? আচ্ছা, দেখো খতিয়ান বা লেজার এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে খতিয়ান বা লেজার এটাকে বলা হয় যে আমাদের প্রতিষ্ঠানের হিসাবের সর্বশেষ আশ্রয়স্থল। অর্থাৎ খতিয়ান ও কিন্তু খুব পাওয়ারফুল, পুরো অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে ওর ক্ষমতা খুবই বেশি। তার কারণ খতিয়ানই হচ্ছে একমাত্র হিসাব, যেই হিসাবে আমার একটা লেনদেন সারা জীবনের জন্য সংরক্ষিত হয়। এজন্য আমরা খতিয়ানকে বলি খতিয়ান হচ্ছে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। খতিয়ান হচ্ছে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল, তাই না? আচ্ছা, খতিয়ান আমরা মূলত কি করি? প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, সেটা হতে পারে সম্পত্তিবাচক হিসাব, সেটা হতে পারে দায়বাচক হিসাব, সেটা হতে পারে মালিকানা সত্ত্ববাচক হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, লাভ ক্ষতি, এই জিনিসগুলোকে আমরা আলাদা আলাদা করে একটা ছকে হিসাব রাখি। যেমন আয় হিসাব, আয়ের মধ্যে বিক্রয় হইতে পারে, ভাড়া প্রাপ্তি, বেতন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সবগুলো আলাদা আলাদা সেগমেন্টে লেখা। ব্যয়, ব্যয়ের মধ্যে অনেক ব্যয় হইতে পারে, ক্রয় হইতে পারে, ভাড়া প্রদান, বাট্টা প্রদান, অফিস খরচ প্রদান, সাধারণ খরচ প্রদান, অনেকগুলা খরচ হইতে পারে। প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে হিসাবভুক্ত করতেছি, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে তালিকাভুক্ত করতেছি, এবং এই যে এই হিসাবগুলোকে আমি আলাদা করে সংরক্ষণ করে রাখতেছি সারা জীবনের জন্য, অনেক লম্বা সময়ের জন্য। এই বিবরণীগুলোকে আমরা বলি খতিয়ান, বা ইংরেজিতে যেটাকে বলা হয় লেজার, তাই না? আচ্ছা, এই যে আমরা খতিয়ান করি, খতিয়ান করার জন্য এই খতিয়ান করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। খতিয়ান করার জন্য আমরা কি দুইটা ছক ব্যবহার করতে পারি। এর মধ্যে একটা ছকের নাম হচ্ছে চলমান জের ছক, রানিং ব্যালেন্স ফরম্যাট, আরেকটা হচ্ছে টি ছক বা টি অ্যাকাউন্টস, তাই না? আচ্ছা, চলমান জের ছক কি? দেখো, চলমান জের ছক হচ্ছে আমার হিসাবের আধুনিক একটা ছক, যেখানে প্রতিটা লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে, প্রতিটা লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে ওই হিসাবের জের বা উদ্ধৃত্ত বের হয়ে আসে, ওই হিসাবের জের বা উদ্ধৃত্ত বের হয়ে আসে। আমাদের চলমান জের ছকে টাকার ঘর থাকে চারটি, ডেবিট ও ক্রেডিট টাকার ঘরটা কি থাকে? পাশাপাশি থাকে। টি ছকে আবার দুইটা দুই পাশে থাকে, একটা ডান পাশে থাকে আর একটা বাম পাশে থাকে, বাট চলমান জের ছকে ডেবিট টাকা ক্রেডিট টাকা পাশাপাশি থাকে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, টি ছক, চলমান জেড ছকের আগে আমরা আসলে টি ছকে অঙ্কগুলো করতাম, খতিয়ান করতাম। চলমান যে টি ছকে পুরো ছকটাকে টি শেপে দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়। হিসাবের বাম পাশের নাম আমরা বলি ডেবিট, ডান পাশের নাম আমরা বলি হচ্ছে ক্রেডিট, এবং প্রত্যেকটা পাশে আমার আবার আলাদা আলাদা করে চারটা করে ঘর থাকে, এবং
টি ছকে আমি লেনদেনের ফলাফল জানার জন্য আমাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। চলমান জেড ছকে যেমন প্রত্যেকটা ট্রানজেকশন আমি যখনই নথিভুক্ত করে ফেললাম, লিপিবদ্ধ করে ফেললাম, তখনই আমি ওটার জেড জানতে পারি, তখনই আমি এটার উদ্ধৃত্ত জানতে পারি। কিন্তু টি ছকে কি হয় না, টি ছকে আমি সাথে সাথে জের বা উদ্ধৃত্ত জানতে পারি না। জের বা উদ্ধৃত্ত জানার জন্য আমাকে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা আরেকটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে কি ব্যালেন্সিং। এটাকে আমরা উদ্ধৃত্তকরণও বলতে পারি। ব্যালেন্সিং হচ্ছে কি আমার হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্যটা বের করা। আমার ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য হতেই হবে। ডেবিট আর ক্রেডিট সমান হয়, নগদান হিসাবে হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। এছাড়া অন্য কোনো হিসাবে ডেবিট এবং ক্রেডিট সমান হবে, এটা আসলে অসম্ভব ব্যাপার, এটা একটা অবাস্তব কথা। তার মানে আমার ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য হবে, এটা হতেই হবে, এটাই নিয়ম, এটাই পদ্ধতি, এটাই রুলস। তাহলে এই যে আমার ডেবিট এবং ক্রেডিট এই দুটার মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা যখন আমি ক্যালকুলেশন করব, পার্থক্যটা যখন আমি বের করার চেষ্টা করব, যে আমি দেখি তো আমার হিসাবে ডেবিট এবং ক্রেডিট, ক্রেডিট এবং ডেবিট এই দুটার মধ্যে কত টাকা ডিফারেন্স আছে, কত টাকা পার্থক্য আছে। এই যে আমি হিসাবের পার্থক্যটা নির্ণয় করতে চাচ্ছি, এই পার্থক্যটা ক্যালকুলেশন করতে চাচ্ছি, এইটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্সিং। এটাকে আমরা কি বলি ভাইয়া? ব্যালেন্সিং বলি, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে ভাইয়া? দেখো, এরপরে বলা আছে পোস্টিং। আমরা সবাই জানি যে আমরা খতিয়ান করার জন্য আসলে জাবেদাকে বেশি ব্যবহার করি, অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান করাটা সহজ। তবে এটা কোনো শর্ত না যে আমার খতিয়ান করতে জাবেদা করতেই হবে। খেয়াল করে ভাইয়া, জাবেদা থেকে আমি যদি খতিয়ান প্রস্তুত করি, ওই প্রক্রিয়াটা আমার জন্য সহজ, ওই প্রক্রিয়াটা আমি সহজে জিনিসটা করতে পারি। তার মানে এটা আমার জন্য কোনো শর্ত না, এটা আমার জন্য কোনো শর্ত না যে আমাকে কি করতে হবে, আমাকে জাবেদা করেই খতিয়ান করতে হবে। তো আমি যখন জাবেদা থেকে খতিয়ানে নেই লেনদেনটা, মনে করো এই ঘরটা হচ্ছে আমার জাবেদা, এই ঘরটা হচ্ছে আমার জাবেদা, আর এটা হচ্ছে আমার খতিয়ান। তো লেনদেনগুলোকে জাবেদা থেকে খতিয়ানে পাঠিয়ে দিচ্ছি আমি। জাবেদা থেকে কি করতেছি, এই লেনদেনগুলোকে জাবেদা থেকে আমি খতিয়ানে পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার লেনদেনগুলোকে আমি জাবেদা থেকে খতিয়ানে পাঠাচ্ছি, এটাকে আমরা বলতেছি পোস্টিং দেওয়া। এটাকে আমরা কি বলতেছি? পোস্টিং দেওয়া। পোস্টিং দেওয়ার আরেক নাম হচ্ছে খতিয়ান ভুক্তিকরণ বা খতিয়ান ভুক্তকরণ, যেটাই বলো না কেন। আমার পোস্টিং, এটার আরেক নাম কি? খতিয়ান ভুক্তকরণ। লেনদেনগুলো যে যেখানেই আছে তাদের ধরে নিয়ে এসে আমি কি করব? খতিয়ানে ঢুকাবো। দূর বেটা, তুই ঢুক খতিয়ানের ঘরে। তো এটাকে আমরা কি বলতেছি? পোস্টিং দেওয়া বলতেছি। আচ্ছা, আমরা যখন খতিয়ানের ছক করি, ছকের মধ্যে আমরা কিছু টার্ম মাঝে মাঝে ব্যবহার করি। যেমন আমরা বিডি ব্যবহার করি। বিডি এর পূর্ণরূপ হচ্ছে ব্রড ডাউন, যেটার মানে হচ্ছে উপর থেকে আনিত। উপরে ছিল জিনিসটা, আমি উপর থেকে এটাকে নিচে নিয়ে আসছি, ব্রড ডাউন, উপর থেকে আনিত। আবার সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন মানে কি? উপরে ছিল, মানে কিছুটা উপরে ছিল, এটা নিচে নিয়ে আসছি, নিচে নিত। মানে দেখো, একটা জিনিস হচ্ছে আমার মাথার উপরে আছে, মাথার উপরে আছে, এটার আমি টাইনা নিচে নামাইছি, এটা হচ্ছে উপর থেকে আনিত। আরেকটা মনে করো আমার কোমর বরাবর আছে, আমার বুক বরাবর আছে, ওরে আমি ধাক্কা দিয়ে নিচে নামায় দিলাম, এটা হচ্ছে নিচে নিত। কথা কি বুঝতে পারছি ভাই? একটা হচ্ছে আমার ছিলই আমার উপরে, ছিলই আমার উপরে, আমি ওরা কি করছি? টাইনা এরকম নিচে নিয়ে আসছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? উপর হতে আনিত। কারণ এটা মনে করো আমার শোল্ডার, আমার চেস্ট বরাবর আছে, আমি ওরা কি করলাম? এমন ধরে ধইরা ধাক্কা দিয়ে নিচে নামায় দিলাম, এটাকে আমরা বলতেছি নিচে নিত, সিডি, ক্যারিড ডাউন। আমার হিসাবের জেটটাকে আমি নিচের দিকে নামায় দিচ্ছি। বোঝা গেছে কথাটা? আমরা যেই অর্থে বিডি ব্যবহার করি, ঠিক একই অর্থে আমরা বিএফ ব্যবহার করতে পারি, ব্রড ফরওয়ার্ড। যেই অর্থে আমরা সিডি ব্যবহার করি, সেই অর্থে আমরা সিএফ ব্যবহার করতে পারি, ক্যারিড ফরওয়ার্ড। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সাধারণ খতিয়ান কাকে বলে, সহকারী খতিয়ান কাকে বলে। দেখো,
খতিয়ান বলতে এতদিন পর্যন্ত তুমি যেই জিনিসটা জানতা, খতিয়ান বলতে তুমি আর আমি এতদিন যেই জিনিসটা জানতাম, খতিয়ান বলতে আমরা পুরো পৃথিবীর মানুষ এখন পর্যন্ত যতটুকু জানি, ওইটার নাম হচ্ছে সাধারণ খতিয়ান। খতিয়ান বলতে আমি বুঝি আমার জাবেদার প্রত্যেকটা হিসাবের পক্ষকে তার স্ব হিসাবে আলাদা আলাদা ছকে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখাকে খতিয়ান বলি। তো এটা তুমিও জানো, আমিও জানি, এবং এই যে আমরা যে জিনিসটা জানি এটাই হচ্ছে আমার জন্য সাধারণ খতিয়ান। এটাই কি আমার জন্য সাধারণ খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কোনটা? যখন আমি আমার প্রতিষ্ঠানের প্রতিটা দেনাদার, যখন আমি আমার প্রতিষ্ঠানের প্রতিটা পাওনাদারের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক খতিয়ান করব, সেটাকে আমি বলি সহকারী খতিয়ান। মনে করো আমার প্রতিষ্ঠানের দেনাদার আছে 5 জন, পাওনাদার আছে 5 জন, পুরা 5 জন দেনাদারের জন্য একটা খতিয়ান, দেনাদার হিসাব, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। পুরা 5টা পাওনাদার ছিল, 5টা পাওনাদারের জন্য একটা খতিয়ান, পাওনাদার হিসাব, এটা সাধারণ খতিয়ান। আমার 5টা দেনাদার ছিল, রহিমের জন্য আমি আলাদা একটা খতিয়ান করলাম, করিমের জন্য আমি আলাদা একটা খতিয়ান করলাম, সামাদের জন্য আমি আলাদা একটা খতিয়ান করলাম, সুমনের জন্য আমি আলাদা একটা খতিয়ান করলাম, ফরিদের জন্য আমি আলাদা একটা খতিয়ান করলাম। এই যে প্রত্যেকটা দেনাদারের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা 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 করে একটা একটা করে হিসাব প্রস্তুত করতেছি, এইটাকে আমি বলতেছি সহকারী খতিয়ান। আবারও খেয়াল করে দেখো, আমার সবগুলা পাওনাদারের জন্য একটা খতিয়ান, পাওনাদার হিসাব, পাওনাদারগুলো আলাদা আলাদা, করিমের জন্য একটা, সুমনের জন্য একটা, শাহিনের জন্য একটা, ফরিদের জন্য একটা, তোফাজ্জলের জন্য একটা, সবার জন্য আমি আলাদা আলাদা খতিয়ান করতেছি। প্রত্যেকেরটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেরটা কি আলাদা আলাদা। এই যে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা করে খতিয়ান করতেছি, এইটার নাম হচ্ছে সহকারী খতিয়ান। এইটার নাম হচ্ছে কি সহকারী খতিয়ান। কথা কি বোঝা গেছে ভাইয়া? এই সহকারী খতিয়ান কাকে বলে এই জিনিসটা আমি আশা করছি বুঝাইতে পারলাম। এরপরে আমরা আসি উদ্ধৃত্ত। উদ্ধৃত্ত হচ্ছে কি, আমি যখন আমার লেনদেনটাকে আমি যখন কি করি, ব্যালেন্সিং করি, ব্যালেন্সিং করার পরে যে জেটটা বের হয় ওইটাকে আমি বলি উদ্ধৃত্ত। আমার খতিয়ানের সর্বদাই ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার মধ্যে পার্থক্য বের হবে। এই যে ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকার যে পার্থক্য বা ক্রেডিট টাকা থেকে ডেবিট টাকার যে পার্থক্য, ওই পার্থক্যটাই হচ্ছে জের। ওই পার্থক্য মানে বোঝায় ওই হিসাবে এখন কত টাকা এক্সিস্ট করে। আমি যখন খতিয়ান করতেছি, আমি তো খতিয়ানটা নির্দিষ্ট একটা হিসাবের জন্য করি, ওই হিসাবের যেই পার্থক্যটা বের হয় ওই পার্থক্যটা আমাকে মিন করে যে আমার ওই হিসাবের উদ্ধৃত্ত কত টাকা আছে। ফর এক্সাম্পল, আমি নগদের ডেবিট ক্রেডিটের পার্থক্য বের করলাম 1000 টাকা, তার মানে বোঝানো হচ্ছে আমার হাতে নগদ এখন আছে 1000 টাকা, এখন উদ্ধৃত্ত কত, এখন জের কত, এখন ব্যালেন্স কত, এই জিনিসটা মিন করে কে? উদ্ধৃত্ত। তাহলে উদ্ধৃত্তের জিনিসটা কি বোঝা গেছে যে এখানে কি করা হয়, খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে বোঝানো হয়। মোট ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে আমরা কি বুঝাই? উদ্ধৃত্ত দ্বারা বোঝাই। আমি আশা করছি এই বেসিকের ক্লাসগুলো তোমরা এনজয় করছো। তোমরা যারা মাত্র ক্লাস 9-এ উঠেছো তোমাদের জন্য এটা খুবই সুবর্ণ সুযোগ। তোমরা যারা 10ম শ্রেণীতে আসো বা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কাছেও এই জিনিসগুলো খুব দরকার। তার কারণ আমি এখান থেকে শুধু মূল শব্দ পড়াচ্ছি, তার মানে এই না যে এটার একদমই গুরুত্ব নাই। মনে রাখা লাগবে এই বইটা তোমাদের জন্য উজ্জ্বল ভাইয়া লিখছে। বইয়ের মধ্যে একটা সিঙ্গেল লাইন তুমি অহেতুক পাবা না, যেটা তোমার জন্য দরকারি না। তুমি এই জায়গা থেকেই অনেকগুলো এমসিকিউ পাবা। আমরা সবগুলো অধ্যায়ের জন্য এরকম কিওয়ার্ড রাখছি। আমি তোমাকে বলতে পারি এই কিওয়ার্ড থেকেই তুমি 10টা এমসিকিউ পাবা যে কোনো এসএসসি, যে কোনো পরীক্ষায়। তোমার সিলেবাসে যত অধ্যায় আছে ওই অধ্যায় থেকে তুমি 10 নম্বরের এমসিকিউ চোখ বন্ধ করে কমন পাবা। শুধুমাত্র এই বেসিক এই যে ওটাকে কি বলে কিওয়ার্ডগুলো থেকে, মূল ধারণা শব্দ থেকে কমন পাবা। না পাইলে তখন তুমি আমারে বলিও, পরীক্ষার প্রশ্নের সাথে মিলাই দিব আমি যে এই জায়গায় এই লাইনটা ছিল, ওই তোমার প্রশ্নে এই লাইনটা আসছে। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, মনোযোগ দিতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যখন যেটা করবা তোমার চেষ্টা থাকবে ওই কাজে তোমার সর্বশ্রেষ্ঠ হইতে হবে, বেস্ট হইতে হবে তোমাকে। তুমি যদি ফাঁকিবাজি করতে চাও এমনভাবে ফাঁকিবাজি করবা যাতে করে তোমার ধারের কাছে কেউ যাইতে না পারে। তুমি যদি পরিশ্রম করতে চাও
এমনভাবে পরিশ্রম করবা, এইটুকু পরিশ্রম করবা যাতে করে তোমার পরিশ্রমের কথা কেউ যদি কোনো সময় শুনেও সে যেন আতঙ্কিত হয়ে যায়, মানে সে যেন ভয় পায় যে মানে এটা কি বাস্তবে সম্ভব কিনা বা এই জিনিসটা করা সম্ভব কিনা। ওই পরিমাণের পরিশ্রম করতে হবে, মানে তুমি ওইটুকু পরিশ্রম করবা যেইটুকু তোমার আশেপাশের মানুষ কখনো কল্পনাও করে নাই। মানে তারাও তো পড়াশোনা করে, তুমিও পড়াশোনা করো, কিন্তু তোমাকে ওইটুকু পরিশ্রম করতে হবে যেটা তারা কখনো কল্পনা করতে পারে না যে তারা জীবনে কখনো ওইটুকু পর্যায়ে যাবে বা ওইটুকু লেভেল তারা ক্রস করবে, ওইটা তারা কল্পনাও করে না। তাদের কল্পনার বাইরে গিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে, তাইলে তুমি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারবা এবং এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতেই হবে তোমাকে। তোমার বাবা, তোমার মা তোমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না নিয়ে আসতে পারো, তাহলে যে এই যে তোমার বাবা মার এত স্যাক্রিফাইস, লাভ কি হইল? কোনো লাভ নাই তো। এই জন্য পরিশ্রম করতে হবে এবং তুমি যদি পরিশ্রম করো আল্লাহ তাআলা একটা দিন অবশ্যই তোমার পরিশ্রমকে গ্রহণ করবেন। সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।